সকালের বাংলাদেশ দেখছেন দর্শক, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। একই সাথে দর্শক আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে। এবং আমরা আসলে সকালের বাংলাদেশের শুরুতে যে কথাটি আপনাদেরকে দিয়েছিলাম, অর্থাৎ সকালের বাংলাদেশের সাথে আমাদের সাথে যুক্ত হন একজন শিল্পী, যার সাথে আমরা গল্প আড্ডায় যুক্ত হই, এবং সেটিও কিন্তু আজকে থাকছে। আজকে আমাদের সঙ্গে একজন চিত্রশিল্পী যুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন কুন্তল বাড়ুই। আমন্ত্রণ আপনাকে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। কুন্তল বাড়ুই, আমাদের একটা খুব কমন প্রশ্ন থাকে যে আমাদের যারা অতিথিরা যুক্ত হন তাদের কাছে জানতে চাওয়া যে ঠিক কেমন করে আপনার সকালটা শুরু হয়, দিনের শুরুটা কেমন করে হয়? এটা একটা শিল্পীদের জন্য একটা অন্য ধরনের কোশ্চেন। শিল্পীদের সকালটা একটু দেরি করে হয়, যেমন আজকে আমি উঠেছি একটু তাড়াতাড়ি এখানে আসার জন্য, যেটাই স্বাভাবিক না আপনার? স্বাভাবিক না, একটু পরেই ওঠা হয়, কারণ আমাদের রাতটা জাগা হয় বেশি, সকালটা একটু দেরি করে হয়। তো ওই জন্য সকালটা যখন সকালে শুরু হয় আর কি। আচ্ছা, আপনার ক্যানভাসটা আসলে কিভাবে বিশেষায়িত, মানে আপনি কেমন করে ভাবেন, কি নিয়ে ভাবেন, আপনার বিশেষায়িত জিনিস কাজগুলো কি কি আসলে মূলত? আসলে শিল্পী সে সারাক্ষণ তার একটা রিসার্চের ভিতরে থাকে, সে ঘুমানো থেকে শুরু করে খাওয়া, ডেইলি লাইফ পুরোটাই হচ্ছে তার আনুষঙ্গিক যত কিছু আছে তার ভাবনার ভিতরে শিল্পের ভাবনাটা থাকে। তো শিল্প তৈরি আর শিল্প সৃষ্টির ক্ষেত্রে তার যে সময় বা টাইম এটা মেনটেন করে না সে। তার যখন কাজের প্রসঙ্গত যখন তার ফিল আসে তখন সে কাজটা করে আর কি। এইটা আসলেই যে শিল্পীকে পার্টিকুলার একটা ফ্রেমে ছকে কখনো বাঁধা যায় না, কিন্তু তারপরেও থাকে না যে আপনি যখন আসলে পড়াশোনা করেছেন বা এখন যখন আপনি চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, এই যে জার্নিটার মধ্যেকার একটু গল্পটা যদি আমরা শুনি তাহলে আমার মনে হয় আমরা বুঝতে পারবো যে মানে কি আপনাকে আসলে টানে। না, আসলে আমাদের জার্নিটা একটু ডিফিকাল্ট ছিল, যে শিল্পী হওয়া একটা স্বপ্ন থাকে, স্বপ্নটা তৈরি হয়েছে জার্নির মাধ্যমে। মানে হয় না যে ছোটবেলা থেকে, আমার কিন্তু ছোটবেলা থেকে স্বপ্ন ছিল না শিল্পী হব, কিন্তু ওই জার্নির ভিতর দিয়ে স্বপ্ন তৈরি হয়েছে শিল্পী হওয়ার। একটা সময় ছিল যে আমরা জেনারেল থেকে পড়াশোনা করে আমরা হচ্ছে অন্য লাইনে পড়াশোনা করব, বা কেউ ডাক্তার, সব ছোটবেলায় স্বপ্ন থাকে ডাক্তার হওয়া আর ইঞ্জিনিয়ার, আমাদের যেটা কমন ড্রিম আর কি। তো সেই জায়গা থেকে ওই লাইনে সবার স্বপ্ন তৈরি হয় না। আচ্ছা, আমাদের এডুকেশন সিস্টেমটা এরকম যে সে যেতে যেতে স্বপ্নটা তৈরি হয়, সে যেটা ছোটবেলায় ভাবে সেই জায়গায় পৌঁছানো একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওইভাবেই আমার স্বপ্নটা তৈরি। ইন্টারমিডিয়েটের পরে চারুকলায় আসা। চারুকলায় আসতে গিয়ে প্রথমে ভেবেছিলাম যে গ্রাফিক্স ডিজাইনে পড়বো, তারপরে হচ্ছে একটা জব করবো, চাকরি বাকরি করবো। গ্রাফিক্স ডিজাইনের জবটা একটু শৌখিন জব, তো ওই জায়গা থেকে ওইটা আর হয়নি। পরে ভিজুয়াল আর্টের দিকে বেশি ঝুঁকে গেলাম ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে পড়াশোনা করার পরে। তো ভিজুয়াল আর্ট ভালো লাগতে শুরু করলো, এবং এরপরে যখন আমরা বিভিন্ন জায়গায় আর্টের কম্পিটিশন বা বিভিন্ন জায়গায় পার্টিসিপেশন করতে শুরু করলাম, ওখান থেকে যখন ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো আসতে শুরু করলো তখন হচ্ছে শিল্পী হওয়ার প্রবণতাটা তৈরি হলো আর কি। আচ্ছা, এরপরে প্র্যাকটিসটা চলছে, এখনো শিল্পী হতে পারি নাই, প্র্যাকটিস করছি আর কি। আচ্ছা, আপনার একটা প্রদর্শনী আজকে শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের একটা গ্রুপ শো, 6 জনের, সেটি নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। আমাদের এই এক্সিবিশনটা একটা কিউরেটিং শো, কিউরেটিং করছেন শর্মিলি আহমেদ, আমাদের যিনি কিউরেটর। আর এখানে পার্টিসিপেশন হচ্ছে 6 জন, পার্টিসিপেশন 6 জন। একজন হচ্ছে অপু রাজবংশী, ফারহানা ফেরদৌসি, এহসান, আমি কুন্তল বাড়ুই, নাসির আহমেদ আর সুমন বর্মন। এটা একটা মাল্টি ডিসিপ্লিন এক্সিবিশন। এখানে স্কাল্পচার থাকছে, পেইন্টিং থাকছে, প্রিন্টের ওয়ার্ক থাকছে, ক্রাফট থাকছে, মানে ইনস্টলেশন থাকছে। এটা হচ্ছে শর্মিলি আপা, উনি কিউরেটিং করেন। তো উনি হচ্ছে, ওনার মনে হলো যে উনি একটু মাল্টি ডিসিপ্লিন আর্টিস্টদেরকে নিয়ে একটা প্রদর্শনী অ্যারেঞ্জ করবেন, যেটা আমাদের অ্যাট এ টাইমে 2টা গ্যালারিতে হচ্ছে, একটা হচ্ছে দ্বীপ গ্যালারি আর একটা হচ্ছে কলা কেন্দ্র। আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে এভাবে এক্সিবিশন করার। আর আমাদের এই এক্সিবিশনটার নাম হচ্ছে ইন্টার এলিয়া। এটার অন্তঃপ্রসঙ্গত, এটা হচ্ছে যে
বিভিন্ন কমিউনিটির, আমরা কিন্তু যে আর্টিস্টরা আসছে এক একজন এক এক কমিউনিটির, যেমন এ হাসান ও হচ্ছে রাখাইন, আচ্ছা, আর সুমন বর্মন ওদের এক ধরনের একটা কালচারাল ইফেক্ট আছে। আবার আছে অপু রাজবংশী, ওর জীবন, ওর ছোটবেলা থেকে বেড়ে ওঠা নদীর সাথে, ও নদী কেন্দ্রিক কাজ করে, ওর ওইখানকার একটা কালচার আছে। যেমন আমি বড় হয়েছি গ্রামে বরিশালে, তো আমাদের ওইখানের একটা কালচার আছে। উনি চেষ্টা করেছেন যে একটা মাল্টি ডিসিপ্লিন প্র্যাকটিস যারা করছেন তাদেরকে নিয়ে এক্সিবিশনটা করার, এবং এটার চিন্তাটা হচ্ছে যে যার রুটসে থেকে তার কাজ করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সে কি চিন্তা করছে এবং তার মানে অন্তর্দৃষ্টির সাথে, তার নিজের সাথে, তার কাজের সম্পৃক্ততাটা কোথায় সেই জায়গাটা খুঁজে বের করার একটা টেন্ডেন্সি আর কি। ওই জায়গা থেকে কিউরেটর তার আর নামটাও দিয়েছেন এক্সিবিশনের এরকম, এবং সে এক্সিবিশনের ইন্টারেলিয়া, আচ্ছা, অন্তঃপ্রসঙ্গত, এটার বাংলা করা হয়েছে অন্তঃপ্রসঙ্গত। আচ্ছা, বাংলাটা তো ভীষণ সুন্দর বাংলা শব্দটা। রেজা, তার মানে আজকের ইভেন্টে যারা যাবেন বা কতদিন চলছে ইভেন্টটা? আমি আর যেতে চাইলে আসলে কত দিনের মধ্যে যেতে পারবো? 2 তারিখ পর্যন্ত। কতক্ষণের মধ্যে যেতে হবে? এক্সিবিশন টাইম হচ্ছে 4টা থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা, আর বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। উইকলি প্রতিদিনই আছে এবং এটা চলবে 2 তারিখ পর্যন্ত। চমৎকার। তার মানে এই ইভেন্টটাতে রেজা, আপনি কিন্তু একটা জিনিস নিশ্চয়ই শুনলেন, যেটা আসলে আমাদের আজকের চিত্রশিল্পী বললেন, একটা জায়গাতেই যতগুলি শিল্পী আছেন তাদের আলাদা আলাদা চিন্তার যে জায়গা এবং তারা যেই জায়গায় বেড়ে উঠেছেন সেই জায়গার একটা চিত্র কিন্তু তাদের কাজের মধ্যে ফুটে উঠবে। এবং বহুমাত্রিক এই যে চিন্তার মিলনটাকে একত্র করে আলাদাভাবে সেটি যারা পছন্দ করেন, আর্ট পছন্দ করেন, তাদের কাছে উপস্থাপনের যে কৌশল, সেটির নামের কথাটাও আমরা বলছিলাম, অন্তঃপ্রসঙ্গ, অন্তঃপ্রসঙ্গত, প্রসঙ্গত। আচ্ছা, মানে সুন্দর শব্দ। আমার আরেকটা জিনিস জানার আছে, আমি একটু জানতে চাইছিলাম আপনার বেড়ে ওঠাটা সম্পর্কে একটু শুনি। মানে বাকিদের কথা তো আপনি বললেন ছোট করে, আপনার ছোটবেলায় বেড়ে ওঠা, এবং মানে নিশ্চয়ই একটা ভেতর থেকে তো আগ্রহের জায়গা থাকেই যে একটা মানুষ কি হবে, কি বড় হয়ে সে কি হবে। ছোটবেলা থেকেই কিন্তু তার ভেতরে সেই দিকগুলি বা গুণগুলি আমরা দেখতে পাই, নজর করতে পাই, যেটা হয়তো তখন বুঝি না, কিন্তু এখন বড় হয়ে নিশ্চয়ই আমরা সেটা টের পাই। আপনার বেড়ে ওঠা এবং মানে আপনি চিত্রশিল্পীর সাথে ছোট্টবেলার সেই আপনার সংযোগ আছে নাকি কোথাও? হ্যাঁ, এটা হচ্ছে যে এক ধরনের একটা মানুষ বেড়ে উঠলে তো তার রুটসের সাথে তার একটা কানেকশন কিন্তু কোথাও না কোথাও থেকে যায়। সেই কানেকশনটা আছে আমাদের। আমি বেড়ে উঠেছি একদম মানে মফস্বল বলতে গ্রামের একটা পরিবেশে, গ্রামীণ পরিবেশে। সেখানে আমার স্কুল, প্রাইমারি স্কুল, তারপরে এসএসসি, এই টাইমটা আমার কেটেছে একদম গ্রামে। তো যেটার কারণ হয়েছে, গ্রাম থেকে যখন আমি এসছি ইন্টারমিডিয়েটের পরে ঢাকাতে আমার প্রথম আসা। ওই টাইমটাতে যে কোচিং করতে এসে বিভিন্ন জায়গায় ভর্তি যুদ্ধের জন্য যখন আমরা আসি, তো ওইটা আমাদের প্রথম আসা। তো যে কারণে ঘটনাটা এরকমভাবে এগুলো যে আমি ভেবেছিলাম অন্য লাইনে পড়বো, কিন্তু আমি এসে চারুকলায় কোচিং করলাম। কোচিং করতে এসে প্রথমবার পরীক্ষা দেওয়া হলো না, যেটা হলো কি যে ফ্যামিলির একটা প্রেশার থাকে যে তুমি চারুকলায় পড়ে আসলে কি করবে, কি করবে, তার ভবিষ্যৎটা কি। তো ওই কারণে প্রথমবার আর চারুকলায় পরীক্ষা দেওয়া হলো না। ওই অ্যাট এ টাইম পরীক্ষা পড়ে গেল জগন্নাথের। তো আমি জগন্নাথে পরীক্ষা দিলাম। তো ওইখানে জগন্নাথে ওই বছর হয়ে গেল, জগন্নাথে আমি স্ট্যাটিস্টিক্সে ছিলাম 1 বছর। তো 1 বছর পড়তে গিয়ে ওখানে আর ভাল লাগেনি। পরে ওখান থেকে ছেড়ে এসে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ওখানে ফাইন আর্টস আছে, ওখানে ভর্তি হলাম। আচ্ছা, তো ওখান থেকে জার্নিটা শুরু আর কি। তো মেইনলি হচ্ছে যে কোচিং যখন আমরা করেছি চারুকলায়, তো ওই কোচিং সময়টা আমাদেরকে অনেক বেশি শিখিয়েছে, আর্টের ভিতরে ঢোকার জন্য অনেক বেশি সাহায্য করেছে। পরে যখন আমরা ইউনিভার্সিটিতে আসলাম, ইউনিভার্সিটিতে এসে ক্লাস শুরু করলাম, ফাইন আর্টসের যে রুলস রেগুলেশন, এটার সাথে পরিচিত ছিলাম না, আস্তে আস্তে পরিচিত হলাম। তো ক্লাসের পারফরমেন্স ভালো হতে লাগলো। এরপরে অনার্স শেষ হলো 4 বছরে। 4 বছরের শেষের দিকে হয় কি, শেষের দিকে আমাদের কিছু এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতে হয়।
আপনার হচ্ছে রিয়েলিস্টিক থেকে বের, একাডেমিক সিস্টেম হচ্ছে রিয়েলিস্টিক থেকে বের হয়ে লাস্টের দিকে গিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। তো ওই জায়গায় আমাদের কিছু চেঞ্জেস আসে, চিন্তা ভাবনার চেঞ্জেস আসে, যেটা হচ্ছে সেই জায়গার গল্পটা পুরো বিস্তারিত একটু শুনতে চাই। একটা ছোট বিরতি নিতে হচ্ছে আমাদের। একদমই। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। সকালের বাংলাদেশ দেখছেন দর্শক। কলি এবং রেজা আছি আপনাদের সঙ্গে, সেই সাথে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন একজন চিত্রশিল্পী, আছেন কুন্তল বাড়ই, তার সঙ্গেই আমরা গল্প করছিলাম এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন তার বেড়ে ওঠার গল্প, যে গল্পে আসলে আলাদাভাবে জায়গা করে নিয়েছে তার মনের খোরাকের জায়গাটুকু, এবং সেটির কারণেই আসলে তিনি আজকে বলছেন, তাকে আমরা সবাই বলছি যে চিত্রশিল্পী, সেটি আসলে মনেরই টান একটা, এবং এই টানটা তো আসলে উপেক্ষা করা যায় না। এবং সে কারণেই আমরা শুনছিলাম যে আজকে প্রদর্শনীও শুরু হয়েছে আজ থেকে আগামী 2 জুন পর্যন্ত, এবং সেখানে বহুমাত্রিক একটি উপস্থাপনা তৈরি হচ্ছে এবং নানা ধরনের কাজ সেখানে, একজন যদি যারা আর্টওয়ার্কগুলো পছন্দ করেন তারা যদি যান সেখানে নানা ধরনের কাজগুলো তারা দেখতে পারবেন। সেই কাজগুলোর মধ্যে আসলে বিশেষায়িতভাবে উপস্থাপনের যে জায়গাটি আপনি নিরূপণ করছিলেন, কথার মাধ্যমে বলছিলেন যে সেটি আলাদা একটা ছন্দ দিবে আমাদের এই নগর জীবনে যারা দেখতে যাবেন, সেই বিশেষায়িত জায়গায় যদি আরেকটু এক্সপ্লেইন করতেন আমাদের জন্য। যেটা হচ্ছে যে এক একজন 6 জন আর্টিস্ট তারা তাদের নিজস্ব জায়গা থেকে আলাদা আলাদা করে চিন্তা করে কাজ করেছে। তো এক একজনের ভাবনার সাথে আরেকজনের ভাবনার একটা, যেহেতু কোলাবোরেশন প্রোগ্রাম, এটা একটা 2টা ভেন্যুতে একই সাথে এক্সিবিশনটা হচ্ছে, প্রত্যেকের সাথে এক ধরনের কোলাবোরেশন হয়েছে। তো ওইটার একটা সুবিধা হলো যে কাজটা প্রত্যেক আর্টিস্ট তার নিজের মতো করে করেছে, কিন্তু সবার সাথে আবার ইন্টার কানেকশন আছে। তো এটা একটা ইন্টারেস্টিং পার্ট এক্সিবিশনের। মিডিয়াটা হয়তো ভিন্ন, কিন্তু কোথাও না কোথাও খুঁজলে পরে এক ধরনের একটা সংযোগ আছে। যেমন আমি যে কাজটা করেছি, আমি আমার যে চাইল্ডহুড মেমোরি, এটার সাথে কিছু ফর্ম নিয়ে আমি কিছু কাজ ডেভেলপ করেছি। ওটার সাথে আবার আমি যখন আর একটা সিরিজ আছে আমার সিটি নিয়ে আমি কাজ করি, তো সিটিতে এসে আমার যে ফিলিংস বা এখানকার যে লাইফ স্টাইল, এটার সাথে এক ধরনের ইন্টার কানেকশন আমার কিন্তু রুটসের সাথে আছে। সেই কানেকশনটা করার একটা চেষ্টা করেছি। তো প্রত্যেক আর্টিস্ট তার ভাবনা থেকে তার এই রুটসের সাথে এবং বর্তমান সময়ের সাথে তার যে ভাবনার জায়গাটা, সেই জায়গাটা তৈরি করার একটা চেষ্টা করেছেন। আচ্ছা, আর যারা আসলে কাজ, বাকি চিত্রশিল্পী যারা আছেন আপনাদের যেই 6 জনের পুরো টিম আমি বলবো, তাদের মানে জার্নি এবং আপনার সাথে যে সংযোগ স্থাপন করে, এটা কি আপনারা আলাদা করে কথা বলে করেছেন, নাকি মানে জাস্ট কাজের জন্য যখন আপনারা চিন্তা করেছেন? হ্যাঁ, আড্ডার মাধ্যমে হয়ে গেল যে আমরা সবাই মিলে করি? না না, এইরকম না। কিউরেটর সে কল করেছেন আমাদেরকে। কিউরেটর সে কল করেছে যে আমি একটু মাল্টিডিসিপ্লিন আর্টিস্ট যারা আছে তাদেরকে একসঙ্গে কাজ করে একটা এক্সিবিশন ডেভেলপ করা যায় কিনা। সেই জায়গায় কিউরেটরকে অবশ্যই মানে ধন্যবাদ দিতে হয় যে আমাদেরকে উনি কানেক্ট করেছেন এবং কানেক্ট করে কাজটা একসাথে ডেভেলপ করার চেষ্টা করেছেন। আচ্ছা, এই কাজগুলো আসলে আমরা একটা বিষয়, একটা প্রতিবন্ধকতা দেখতে পাই কুন্তলবাড়ি, সেটি হচ্ছে যে সবকিছু আসলে ঢাকা কেন্দ্রিক হয়। ঢাকার বাইরে এই নান্দনিক উপস্থাপনগুলো একটু কমই হয় মানুষের। সেটা কি আপনাদের আগ্রহ কম, নাকি মানুষের আগ্রহের জায়গাটা কম? আসলে আপনারা যেহেতু কাজটা করেন ভালো বুঝবেন। এটা হচ্ছে যে এক ধরনের, আমরা হয়তো এক ধরনের কমিউনিকেশন গ্যাপে আছি। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমাদের এডুকেশনালও কিছু প্রবলেম আছে, যেটা আমার কাছে মনে হয়। আর্টকে আমরা এখানে যেভাবে চিনি, আপনি শহর থেকে একটু বাইরে চলে গেলে আর্ট সম্পর্কে মানুষের ধারণাটা একটু ভিন্ন হয়ে যায়, এবং সে হয়তো কিছু কিছু জায়গায় আছে আর্ট সম্পর্কে তারা কিছু জানেই না, বা শিল্পী সম্পর্কে তারা কিছু জানেই না। এই যে কানেকশনটা, সেই কানেকশনটা আমরা তৈরি করতে পারিনি। মানে সেটা আমার জানতে চাও, সেই ব্যর্থতাটা কি মানে আমাদের শিল্পী সমাজের যারা, নাকি তাদের কাছে, মানুষের কাছেই তো দিন শেষে পৌঁছাতে পারে নাই, যেটা আসলে মানুষের জন্যই কাজ, সেই ব্যর্থতাটা আসলে কাদের? ব্যর্থতা না বলি, শব্দটা ব্যর্থতা না বলি, যে পিছিয়ে থাকার যে ব্যাপারটা, মানে কমিউনিকেশন গ্যাপ, যেটাই আপনি বললেন, এই জায়গাটা আসলে মানে কোত্থেকে? এটা হচ্ছে কি, যেমন আমাদের এখানে আর্ট কালচারে যারা প্র্যাকটিস করছেন এটা খুবই সীমিত, অল্প কিছু মানুষ। কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে
যেটাকে বলবো আমরা আর্ট এডুকেশন, সেই জায়গাটাতে মনে হয় আমরা পিছিয়ে আছি। আচ্ছা, ওই এডুকেশনটা প্রপারলি হলে আমাদের যারা প্র্যাকটিস করছেন তাদের জন্য সুবিধা, এবং সাধারণ মানুষের কাছে যাওয়াটা আমাদের জন্য সহজ। একই সাথে এই জায়গাতে আরেকটা প্রশ্ন কিন্তু চলেই আসে, আপনি যখন বললেন যে আমরা যদি আরেকটু মানুষকে এই বিষয় সম্পর্কে শেখাতে পারি, বুঝাতে পারি, তাহলে সহজ হবে। কিন্তু একটা জায়গায় কি আটকাই না আমরা এখনো, যে পড়াশোনা চারুকলায় করে আসলে কতদূর পর্যন্ত যাওয়া যায়? কয়জন আসলে একটা, যারা আসলে চিত্রশিল্পী, তাদের মধ্যে কতজন আছেন যারা চিত্রশিল্পী হিসেবে একটা আর্ট গ্যালারিতে নিজের আর্টটাকে প্রতিস্থাপন করতে পারে? বা এই যে আমাদের স্বাভাবিক যে জীবনযাপন, আমরা কাজ করি, আমাদের জীবন জীবিকার যে তাগিদ, সেটা আসলে মেটানোর চাহিদা কি আদৌ পূরণ হয় কিনা, সেই জায়গাতে পরিবর্তন কি আনা দরকার না, কি মনে হয়? আমার তো মনে হয় এখনকার সময়ে যারা ভিজুয়াল আর্ট মানে চারুকলা থেকে পাশ করছেন, তারা মনে হয় জেনারেল থেকে এরা মনে হয় বেশি ভালো আছেন এই সময়। কারণ কাজের প্রসারতা অনেক বেশি বেড়েছে, এবং সবাই যে চারুকলা থেকে পাশ করে যে শিল্পী হবে মানে এমন কোনো কথা নেই, অবশ্যই না। তাদের মানে সেক্টর বেড়ে গেছে, বিভিন্ন জায়গায় কাজের অপরচুনিটি তৈরি হয়েছে। তো এখন যারা ফাইন আর্টস থেকে যে জায়গা থেকে বের হচ্ছে, যে ছেলে মেয়েগুলো বের হচ্ছে, কেউই কিন্তু বসেনি, এবং সবাই যার যার মতো করে জায়গা তৈরি করে নিচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি আমরা ভিজুয়াল আর্টের ক্ষেত্রে আসি, শিল্পের ক্ষেত্রে আসি, শিল্প চর্চা যারা জড়িত, যারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছে আমাদের এখানে, সেটা হচ্ছে যে আর্টকে আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারছি না। এক ধরনের আমি বলবো এক ধরনের প্রতিবন্ধকতা, বা এক ধরনের আর্ট এডুকেশন, বা এক ধরনের ভাবনার, আমাদের চিন্তার একটা তফাৎ আছে সাধারণ মানুষের সাথে। সেই জায়গাটা আমরা আসলে ডেভেলপ করতে পারিনি। আমাদের মনে হয় যে ওই জায়গাটা আমাদের বেশি। এইখানে আমি একটা বিষয় একটু ইনপুট করতে চাই, যদিও আপনি একমত হবেন কিনা। আমার কাছে মনে হয় যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন, যারা আসলে মানুষের জন্য সিদ্ধান্ত নেন, তারা এই বিষয়টাতে পৃষ্ঠপোষকতা যদি করতে আরো বেশি অংশে, সেটি ঢাকা কেন্দ্রিক না করে ইনস্টিটিউশনালাইজ যদি কার্যক্রমগুলো ঢাকার বাইরেও আরো বেশি বেশি করা যেত, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটি বোধের জায়গা তৈরি হতো। এটা আপনার ভিন্ন মত থাকতেও পারে, বা আপনি আলাদাভাবে চিন্তা করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে না, আপনি যেটা বললেন না বোধের কথা, আমরা কিন্তু ওইখানেই পিছিয়ে আছি। সেই বোধটা আমাদের কতটুকু আছে, আবার কতটুকু আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারছি, ওই জায়গাটা আমার কাছে, সেটা শুধু শিল্পের ক্ষেত্রে না, একজন মানুষ হিসেবে যখন আপনি আরেকজনের কাছে নিজেকে উপস্থাপন করবেন, তো ওই বোধটা থাকা দরকার। এখন এই জায়গাটাতে আমার একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে যে আমরা যে সারাউন্ডিংয়ে চলাফেরা করি, যে ভাবনায় এক একটা মাল্টিডিসিপ্লিনের মানুষের সাথে আমাদের কন্টিনিউয়াসলি কানেকশন হচ্ছে, সেই কানেকশনের জায়গা থেকে আপনি যে প্রফেশনে আছেন, আমি যে প্রফেশনে আছি, একজন আরেকজনকে যে সম্মানটুকু, সেই সম্মানটুকু আমরা দিচ্ছি কিনা, সেটা কিন্তু এক ধরনের, যেমন আর্টিস্ট মানেই না যে ক্যানভাস ইয়াতে ব্যানার লিখবে বা ফন্ট লিখবে, ঠিক আছে। আর্টের প্র্যাকটিসটা, এটা একটা আমার কাছে মনে হয় সমুদ্রের থেকে অনেক বড়। যারা প্র্যাকটিসে থাকবে এবং যারা জানতে চায় আর্ট সম্পর্কে, তারা যদি স্টাডি করে, এটার মানে প্রসারতা অনেক বিশাল, অনেক বিশাল, এবং চিন্তার জায়গাটা এত বিশাল, সেটিকে আসলে ধারণ করার আলাদা একটা ব্যাপার থাকতে হয়, একটা পরিমাপক থাকতে হয়। এবং সেই পরিমাপকের জায়গা থেকে আমরা এখন যে এই পরিমাপকের জায়গা থেকে একটা বিরতি দিতে হচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের এই আলোচনার পরিমাপ থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আবারও এই গল্পেই আসবো। দর্শক, আপনাদেরকে সাথেই চাই, তখন কোথাও যাবেন না, আর অনেক আড্ডা হবে। দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের আয়োজনে। রেজা এবং কলি রয়েছে আপনাদের সাথে একদম, এবং আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী কুন্তল বাড়ুই। কথা বলছিলাম তার সাথে। আবার আপনার প্রদর্শনী ফিরতে চাই। আপনার প্রদর্শনী তো আজকে থেকে শুরু, বিকেল 4টা থেকে শুরু হয়ে চলবে রাত 8টা পর্যন্ত, এবং এই প্রদর্শনী চলবে 2 তারিখ পর্যন্ত, আগামী মাসে। আচ্ছা, এই প্রদর্শনীতে আপনারা কোথায় আয়োজনটা করেছেন, এবং মানে এটা নিয়ে বিস্তারিত কি কি তথ্য দিতে চান দর্শকদেরকে? এই প্রদর্শনীটা লালমাটিয়া কেন্দ্রিক আমাদের একটা গ্যালারি জোন আছে, ওখানে দুটো গ্যালারিতে আমরা এট এ টাইমে শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে দ্বীপ গ্যালারি একটা, আর একটা হচ্ছে কলা কেন্দ্র। তো আমাদের ওপেনিং সেরিমনি আজকে সন্ধ্যা 6টায়, এরপরে তো গ্যালারি ওপেন থাকবে।
আশা করছি যে দর্শক যারা আসবেন আমাদের গ্যালারিতে এক ধরনের ভিন্ন টেস্ট নিয়ে ফিরতে পারবেন। আচ্ছা। এখানে যে কাজগুলো রয়েছেন এবং মিক্সড মিডিয়ার কাজ রয়েছে, তো বিভিন্ন মিডিয়ার কাজ, সেক্ষেত্রে তার এক ধরনের হয় না যে আমরা একটা গ্যালারিতে শুধু পেইন্টিং দেখলাম, পেইন্টিংয়ের পাশাপাশি এখানে যে মিডিয়াগুলো ডিফারেন্ট মিডিয়া আছে, ডিফারেন্ট টেকনিক আছে, তো ওই সম্পর্কে সে কিছু জানতে পারবে এবং আর্টিস্টরা তো কন্টিনিউ গ্যালারিতে থাকবেন। দর্শকদের যদি কারো কিছু জানার থাকেন এক্সপ্লেইন করতে পারবেন। আচ্ছা, আর এটা কি আসলে যাওয়ার সময় মানে আগে থেকে টিকিট কাটতে হবে? না, এই সিস্টেমটা আমাদের এখানে নেই। আমাদের এখানে কোনো গ্যালারিতেই টিকিট কাটতে হয় না, এটা একটা ভুল ধারণা। যদিও এটা হচ্ছে টিকিট নাই, ওপেন ফর অল। বাহ, চমৎকার। উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে আমি যেটা বলছিলাম যে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না হয়ে কাজগুলো যদি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছড়ানো যেত, সেটা আসলে আমার জন্য মনে হয় যে জনমানুষের জন্য আরো আলাদাভাবে প্রভাব পড়তো। নিশ্চয়ই আপনাদের সেই কার্যক্রমগুলো ভবিষ্যতে নেওয়ার একটা পরিকল্পনা আছে? আমাদের এখানে এখনো কিন্তু টুকটাক অনেক কাজ হচ্ছে, যারা কমিউনিটি বেস কাজ করে। আমাদের অনেক আর্টিস্ট গ্রুপ আছে যারা বিভিন্ন জায়গায় কমিউনিটি বেস প্র্যাকটিস করে, যেটাকে আমাদেরও একটা গ্রুপ আছে যে আমরা গত বছরে আমরা বরিশালে একটা নাজিরপুরে নদী কেন্দ্রিক একটা জায়গায়, সেখানে কিন্তু আমরা এক ধরনের অ্যাক্টিভিটিস করেছি ওখানে, আর্ট অ্যাক্টিভিটিস। সেটাকে ল্যান্ড আর্ট বলতে পারেন বা কমিউনিটি আর্ট বলা হয়। সারা কেমন পেয়েছিলেন তখন যখন কাজ করেছেন? ওইটা এক ধরনের ভিন্ন এক্সপেরিয়েন্স ছিল। আমরা এই জায়গা থেকে গিয়ে একদম সাধারণ মানুষের সাথে কাজ করা, ওইটা আবার আলাদা একটা গল্প তৈরি হয়েছে। যেটা হচ্ছে আমরা ওখানে 5-7 দিনের মতো ছিলাম এবং আমাদের কমিউনিটি প্র্যাকটিসটা এরকম যে আপনি ওখানে যাবেন, 2 দিন সাধারণ মানুষের সাথে মিশবেন, ওখানকার কমিউনিটি কালচার সম্পর্কে জানার একটু চেষ্টা করবেন, দেন আপনি যে ভাবনাটা আসবে সেটাকে নিয়ে আপনি কাজটাকে ডেভেলপ করা। কমিউনিটি ওয়ার্কটা সাধারণত এরকম হয়। তো আমরাও চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে আমাদের ওখানে ভালো ফিডব্যাক পেয়েছে এবং মজার মজার গল্প তৈরি হয়েছে ওখানে। প্রত্যেকটা মানুষের যাদের সাথে আমরা কাজ করেছি, এদের প্রত্যেকেরই তো ছোটবেলার বা তার আলাদা আলাদা গল্প থাকে, ওই গল্পগুলোর সাথে আমরা কানেক্টেড হতে পেরেছি এবং কানেক্টেড হয়ে আমরা একটা আর্ট ওয়ার্ক ডেভেলপ করতে পেরেছি। এবং যখন আবার সেই গল্পের সাথে গল্পের মানুষের সম্মিলন ঘটে এবং ওই গল্পের মানুষও তার ওই আর্ট ওয়ার্কটার সাথে ইনভলভ হয়ে যায়, তখন আমাদের এক মুহূর্তে একদমই শেষ প্রশ্নই এটা বলতে পারেন, যেটি হচ্ছে যে আপনি আসলে কতখানি আশাবাদী ভবিষ্যতে আপনাদের এই কাজকর্ম নিয়ে, এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি আসলে কি দিতে চান? আর্টিস্ট হিসেবে যেটা আমার চিন্তা, সেটা হচ্ছে যে আমরা যেভাবে এগুচ্ছে বা আমরা যে ভাবনার পরিবর্তন আসতেছে সবার ভিতরে, এবং শিল্প নিয়ে মানুষ যে আস্তে আস্তে তার ভাবনার জায়গায় তৈরি হচ্ছে, সেটা অবশ্যই আমাদের আশাবাদী। এবং আগামী দেশকে যদি আপনি দেশকে এগিয়ে নিতে চান এবং বিশ্বের দরবারে যদি তুলে ধরতে চায়, সেক্ষেত্রে শিল্পকে গুরুত্ব দিতেই হবে এবং শিল্পকে নিয়েই এগোতে হবে। শিল্প ছাড়া কোনোভাবেই সম্ভব না। আপনার শহরের সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য, আপনার অফিসের সৌন্দর্য, আপনার বাসার সৌন্দর্য, কোনোটাই ডেভেলপ করতে গেলেই আপনাকে শিল্পীর প্রয়োজনীয়তা অবশ্যই আছে। সেজন্য আমি অনেক বেশি আশাবাদী, কারণ আমাদের দেশটা এখন রাইজিং কান্ট্রি হিসেবে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে আস্তে আস্তে এগোচ্ছি বা এগোনোর চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা অনেক ভালো। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, সেটা হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা চলছে, সেই প্রোগ্রামটার ইন্টার এলিয়ে অন্তঃপ্রসঙ্গত আমাদের যে গ্রুপ এক্সিবিশনটা হচ্ছে, সেই এক্সিবিশনটায় আপনারা আসবেন এবং আমাদের কাজগুলো দেখবেন, কমেন্টস করবেন, ভালো লাগা মন্দ লাগা সবগুলো শেয়ার করবেন, তাহলেই আমাদের সার্থকতা। চমৎকার, আপনার জন্য শুভকামনা। আজকে থেকে যেহেতু আপনার প্রদর্শনী শুরু হচ্ছে, পুরো আয়োজনটা সুন্দর মতো হোক, প্রত্যাশিত দর্শনার্থী আপনারা পান সেটাও আসলে বলতে চাই, এবং একই সাথে শুভকামনা। আর সকালের বাংলাদেশে আজকে আসলেন, আমাদের সময় দিলেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। একই সাথে আপনার পুরো টিমকেও শুভকামনা জানাবেন যে সকালে বাংলাদেশের পুরো টিম আপনাদের জন্য অনেক শুভকামনা জানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। জি, ধন্যবাদ।
দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা বেড়ে উঠছি প্রচণ্ড ব্যস্ততায়, আমরা বেড়ে উঠছি আমাদের গতানুগতিক পড়ালেখা এবং ভবিষ্যতে আমরা কি হতে চাই তার পেছনে দৌড়ে। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে মনের খোরাক বা সংস্কৃতির সাথে যেই মিশেলে বড় হওয়ার চেষ্টা, সেটা আমাদের মধ্যে যেন হারিয়ে না যায়। একটু যেন খেয়াল রাখি আমাদের নিজের মনের, আমরা আমাদের ছোটো যারা বড় হচ্ছে, যারা অনুজ এখন, তাদেরকে যেন আমরা সুন্দর একটা পরিবেশ দিতে পারি, একটা শিল্প সমৃদ্ধ সমাজ দিতে পারি, সেই চেষ্টাটা যেন আমাদের মধ্যে থাকে। একদমই তাই। এবং একজন কুন্তল বাড়ই যে আসলে চিন্তার প্রসারতা ব্যাপ্তি করতে চান, সেটি ছড়িয়ে দিতে চান তার কাজের মাধ্যমে, শুধুমাত্র কিন্তু বাংলাদেশকে নয়। তিনি বলছিলেন যে এই যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, সেটি আসলে বিশ্বের বুকেও আলাদাভাবে করে জায়গা করে নেবে, এবং সেটি কিন্তু এই যে যারা কুন্তল বাড়াই রয়েছেন তাদের কাজের মাধ্যমে কিন্তু একসময় এগিয়ে যাবে, বাংলাদেশটা পরিচিত হবে তাদের নামে। এবং আমরা সেই প্রচেষ্টা, সেই যে কার্যক্রমগুলো, সেটি অব্যাহত রাখি এবং সেটি সবার জায়গা থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। একদমই তাই। আর অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আমরা। একদম ছুটির দিন আজকে, চমৎকার কাটান পুরোটা দিন, ভালো থাকুন সবাই, পরিবারের সবাই মিলে কোথাও বেড়াতে যেতে পারেন। আর শুভ সকাল বলতে চাই আরও একবার। শুভ সকাল, ভালো থাকবেন।